প্রেত গ্যালারি, এখানে সত্যি ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক সবাইকে প্রেত গ্যালারির 7 নম্বর এপিসোডে। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা পরপর যে ঘটনাগুলো শুনেছ, আজকে একটু অন্য ফ্লেভারের ঘটনা, জিনের ঘটনা। তো তোমরা ঘটনা পাঠাও, তোমরা যত ভয়ানক, যত বড় ঘটনা পাঠাবে তত আমাদের এপিসোড আরও বড় হবে। তো আজকে বেশি কথা বলবো না, সরাসরি ঘটনায় চলে যাব। আমি তোমাদের সাথে আছি শান্তনু, সাউন্ডে আছে মানুষ অ্যান্ড গ্রাফিক্সে আছে মাসুম। ঘটনা পাঠিয়েছে মুস্কান আমতলা থেকে। তো সরাসরি তার লেখা ঘটনায় চলে যাচ্ছি। হ্যালো দাদা, আমি মুস্কান। আমার ফ্যামিলিতে টোটাল 5 জন। আমি, বাবা মা আর আমার 2 বোন। 3 বোনের মধ্যে সব থেকে দেখতে সুন্দর ছিলাম আমি, তাই হয়তো সেই জিনের প্রভাব আমার ওপরেই পড়েছিল। ঘটনায় যাওয়ার আগে আমি আমার বাড়ির একটু বর্ণনা দিই। আমি থাকি আমতলা রোড থেকে একটু ভেতরের সাইডে, একটি মুসলিম এলাকায়। প্রত্যেক মুসলমান এলাকায় একটা করে কবরস্থান থাকে, আর সেই কবরস্থান ছিল আমার বাড়ির পেছনে। মানে আমি যে রুমে থাকতাম সেই রুমের জানালা খুললেই সেই কবরস্থানকে দেখা যেত। আমাদের বাড়িটা ছিল টালির বাড়ি, মানে আগেকার দিনের যেরকম বাড়ি হয়। ঘটনাটা ঘটে আমার বয়স তখন 16 বছর, আর আমার বোনরা আরও ছোট। তো ঘটনাটা ঘটে কিছুটা এরকমভাবেই। আমি একদিন স্কুল থেকে বাড়ি ফিরেছি বিকেল 5টায়, আর তখন ছিল শীতকাল, মানে বিকেল 5টা বাজা মানেই পুরো অন্ধকার হয়ে যাওয়া। আর আমি তখন গেছিলাম ফ্রেশ হতে কলে। আমাদের কলটা ছিল উঠোনের যে দিকটায় কবরস্থান সেই দিকটায়। আমি কলের সামনে গিয়ে যেরকম ফ্রেশ হয়, হাত পায়ে জল দিয়ে, মুখেও জল দিয়ে, হঠাৎ করে আমার চোখ যায় মানে সেই কবরস্থানের দিকে। আর প্রায় এরকম চোখ যেত কবরস্থানের দিকে। সেই কবরস্থানকে নিয়ে এমনি অনেক খারাপ ঘটনা আছে। সেই কবরস্থান থেকে মাঝে মাঝে কান্নার আওয়াজ, মানে রাত হলেই সেই কবরস্থান থেকে কান্নার আওয়াজ, কেউ যেন দাঁড়িয়ে আছে, এরকম অনেক ঘটনা আমার ফ্যামিলি এবং পাড়ার লোক সবাই ফেস করেছে। আমার সাথে যেটা ঘটে সরাসরি সেখানেই যাচ্ছি। আমার চোখ সেই কবরস্থানের দিকে যায়। কবরস্থানের দিকে যেতে দেখি একজন বয়স্ক লোক, মানে ওই ধরুন 70 থেকে 72 বছর বয়স হবে এরকম একটা লোক। ছিপছিপে শরীর তার, খুব রোগা, কালো আর অনেক লম্বা। একজন বয়স্ক লোক সেই কবরস্থান থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমি এক দৌড়ে ঘরে চলে যাই আর অনেক ভয় পেয়ে যাই ব্যাপারটাকে। সেই দিনই ঘটে রাতের বেলা আবার একটা ঘটনা। রাতের বেলা যখন আমি ওই কবরস্থানের দিকে জানালাটা আটকাতে যাই, তখন দেখি আবার সেই লোকটা দূরে দাঁড়িয়ে আছে আর আমার জানালার দিকেই তাকিয়ে আছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, জানালাটা তাড়াতাড়ি বন্ধ করে দিই। বাড়িতে কাউকে কিচ্ছু বলি না, চুপচাপ খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। এইরকমভাবে প্রায় দিন সেই লোকটাকে কবরস্থানের সামনে দেখতে পেতাম। আমি খুবই ভয় পাচ্ছিলাম এই ব্যাপারটাকে। বাধ্য হয়ে একসময় বাড়িতে বাবাকে আর মাকে বলে দিই যে আমার সাথে এই রকম হচ্ছে, আমি একজন লোককে দেখতে পাচ্ছি, আমার সাথে এই জিনিসগুলো ঘটছে। বাবা মাকে যেই দিন বলেছি সেই রাতেই আমি স্বপ্নের মধ্যে দেখছি সেই লোকটা আমার কাছে এসে বলছে তোমাকে আমার খুব ভালো লাগে, তোমাকে আমার সাথে নিয়ে যাব আমাদের দেশে, তুমি আমার সাথে চলো। আমি ঘুমের মধ্যেই বলছি না, আমি কোথাও যাব না। কিন্তু সেই লোকটা বলছে তুই যদি না যাস তাহলে তোর ফ্যামিলির কাউকে ছাড়বো না, সবাইকে মেরে দেবো এক এক করে। এই কথাটা যখন আমি শুনেছি, আমি ঘুম থেকে লাফিয়ে উঠে যাই। সারা শরীর আমার দরদর করে ঘামতে থাকে। আমি কি করব আমি কিছু বুঝতে পারছিলাম না।
আমি সোজা ছুটে যাই মার ঘরে, মাকে গিয়ে সব বলি। মা বলল, তুই ওই লোকটাকে নিয়ে বেশি ভাবছিস, তাই হয়তো তোর স্বপ্নের মধ্যে এসেছে, তাই হয়তো সেই লোকটাকে নিয়ে তুই স্বপ্ন দেখেছিস। তো সেই দিন রাতটা মার কাছেই শুয়ে পড়লাম। এইভাবে প্রায় অনেক দিন আমি ওই লোকটাকে নিয়ে স্বপ্ন দেখলাম। ওই লোকটা প্রায় আমার স্বপ্নে আসে, এসে বলে, তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি চলো আমার সাথে আমাদের দেশে, তোমাকে অনেক ভালো রাখবো, তুমি চলো। আর আমি প্রায় রাতে ওই স্বপ্নটা দেখার পর ঘুম থেকে আঁতকে উঠতাম। এর মধ্যেই ঘটে আমার জীবনে সব থেকে সেই ভয়ানক দিন, আমার জীবনের সেই কালো রাতটা। রোজ দিনের মতো খাওয়া দাওয়া করে আমি আমার রুমে ফোন নিয়ে ঘাঁটছি। এক পর্যায়ে ফোন নিয়ে ঘাঁটতে ঘাঁটতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙে কারোর একজনের হাতের স্পর্শে। স্পর্শটা ছিল খুব নোংরা, খুব বাজে। আমি সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখি পুরো ঘর অন্ধকার। একটা হাত আমার পেটের ওপর খুব বাজেভাবে, নোংরাভাবে টাচ করছে। আমার শরীর থেকে কাপড়টা আস্তে আস্তে তুলে দিচ্ছে। আমার কোনো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, সারা শরীরে এতটুকুনি শক্তি নেই, কাউকে চেঁচিয়ে ডাকতেও পারছি না। সেই লোকটি নোংরাভাবে আমার শরীরটাকে চাটতে লাগলো। তার অনেক বড় জিভ, লালাজ হচ্ছে সেই জিভ থেকে, সারা শরীর চাটতে লাগলো। সেই রাতটা সারা রাত আমার শরীরটাকে নিয়ে তার সেই লালসা মেটালো। আমি শুধু মরার মতো পড়ে আছি, চোখের দুপাশ দিয়ে শুধু জল বেরাচ্ছে। আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। এক পর্যায়ে কখন ঘুমিয়ে গেছি জানি না। পরের দিন যখন সকালবেলা ঘুম থেকে উঠছি, তখন দেখি সারা শরীর ব্যথা। আর যে হাতটা আমার শরীরে ওরকম বাজেভাবে টাচ করছিল, সেই হাতটা খুব রোগা, যেন সে একটা কঙ্কাল। অনেক বড় বড় নখ, হাতে লোম, অনেক বড় বড় হাতের লোম। আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে মাকে ডাকলাম, সব কিছু মাকে খুলে বললাম। মা এইবার এই ব্যাপারটাকে একটু গুরুত্ব দিল। বাবার সাথে আলোচনা করে পরের দিনে আমাকে নিয়ে আমাদের পাশের মসজিদের ইমাম সাহেবকে দেখাবে বলল। সেই দিনটা আমি আবার খাওয়া দাওয়া করে রাতে ঘুমাতে যাই। আমার মাও পাশে শুয়েছে। আবার সেই লোকটি আমার স্বপ্নে এলো, এসে আমাকে বলছে, কিরে তুই বেঁচে যাবি ভেবেছিস? তোর মাকে নিয়ে আজকে শুলি কেন? আমি তো আসতে পারছি না তোর কাছে। আমি তোকে বলেছি না, আমাদের মাঝখানে যে আসবে আমি তাকে শেষ করে দেবো। আমি কিন্তু অনেক বড় ক্ষতি করে দেবো। তোর মাকে চলে যেতে বল। যখনই স্বপ্নটা দেখি আমি আবারও ঘুম থেকে উঠে যাই আর মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি, অনবরত কাঁদতে থাকি। মাকে জড়িয়ে ধরে আস্তে আস্তে আমি আবার ঘুমিয়ে যাই। সেই রাতটা আর কিচ্ছু হয়নি। পরের দিন বাবা আর মা আমাকে সেই মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যায়। ইমাম সাহেব আমাকে দেখেই আমার বাবাকে বলছে, তোমার মেয়ের ওপর একটি শক্তিশালী জিনের প্রভাব আছে, সেই জিনটি তোমার মেয়েকে নিয়ে যেতে চায়। তারপর আমার বাবা মা আমার সাথে যা ঘটেছে পুরো ঘটনাটাই সেই ইমাম সাহেবকে খুলে বলে। ওই জিনটাকে সহজে আমার পেছন ছাড়ানো যাবে না, অনেক শক্তিশালী একজন জিন। কিন্তু ওনার একজন ওস্তাদ আছে, উনি তার বাড়ির ঠিকানা আমাদেরকে দেয়, বলে ওখানে যেতে। আর মৌলানা সাহেব সেই ওস্তাদকে আগে থেকেই সব জানিয়ে রাখবে। পরের দিন সেই ওস্তাদের বাড়িতে আমাদেরকে যেতে বলে। আমরা ঠিকানা নিয়ে পরের দিনই আমি, বাবা আর মা সেই ওস্তাদের বাড়িতে বার হয়ে গেলাম। যাওয়ার সময় রাস্তায় অনেক ঘটনা ঘটে, অনেক বিপদে পড়তে হয়েছে, যেন কেউ আমাদেরকে সেই ওস্তাদের বাড়িতে যেতে দিচ্ছে না। এই রকম ঘটনা। অনেক কষ্ট করে সেই ওস্তাদের বাড়িতে গিয়ে পৌঁছালাম। ওস্তাদের বাড়ির সেই উঠোনে যখন পা দিলাম, আমার নিজেকে অনেক হালকা মনে হলো।
একটা অনেক সুন্দর সুগন্ধ আমার নাকের মধ্যে এলো। অনেক মনটা ভালো লাগছিল। ওস্তাদটা বাইরে বেরালো। ঘর থেকে দেখি একজন অনেক সুপুরুষ একজন লোক আমাদের সামনে এসে দাঁড়ালো। উনি বলল, তোমাদের ব্যাপারে আমি সব জানি, চলো ঘরের ভেতরে। ঘরের ভেতরে গিয়ে যখন বসলাম, উনি অনেক সুরা, অনেক জল পোড়া এবং আমার গায়ে অনেক কিছু ছিটিয়ে দিয়েছিল। তখন যেন আমার কোনো আর হুঁশ ছিল না। তারপরে আমি মায়ের মুখে শুনি, তখন যখন ওটা করছিল, সেই ওস্তাদের বাড়ির আশেপাশে যেন ঝড় উঠেছে, পরিবেশ যেন একটা আলাদা রকম রূপ নিয়েছে। ওস্তাদের ঘরের আর একটা ঘর ছিল, তারপর সেই ওস্তাদ ওই ঘরে চলে গেল। অনেকক্ষণ গিয়ে ওস্তাদ ফিরছে না। ওস্তাদ গেছে অনেকক্ষণ হয়ে গেছে। আর ওস্তাদ যাওয়ার আগে বলেছিল, তোমরা এখান দিয়ে কেউ বাড়ির বাইরে বেরাবে না, তোমাকে অনেকেই অনেক কাছের মানুষ রূপী তোমাকে ডাকবে, তোমাদেরকে বাইরে বের করার চেষ্টা করবে, কিন্তু তোমরা বাড়ির বাইরে বার হবে না। ওস্তাদের কথা মতো আমার বাবা মা আমাকে নিয়ে ওই ঘরেই বসেছিল। ওস্তাদ পাশের ঘর থেকে অনেকক্ষণ পর আমাদের কাছে এলো। ততক্ষণে বাইরের পরিবেশ শান্ত, কোথাও কিচ্ছু নেই। আর আমার মুখে পানির ছিটা দিল। আমি যখন উঠলাম, আমার আর কিচ্ছু মনে নেই। সেই ওস্তাদ আমাদেরকে কয়েকটা তাবিজ দিল আর বলল, আর কিছুটা জল পোড়া দিল, বলল এটা খেতে নিয়মিত, আর বলল কোনো ভয়ের ব্যাপার নেই, সেই জিন মারা গেছে। তো প্রমাণস্বরূপ আমরা যখন সেই ওস্তাদের ঘর থেকে বেরাচ্ছি, বাইরে দেখলাম অনেক বড় একটা কালো কাক মাটিতে মরে পড়ে আছে। দেখে অনেকটাই অবাক হয়ে গেছিলাম। তারপর থেকে আস্তে আস্তে স্বাভাবিক জীবনযাপন শুরু করি। তারপর থেকে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায়, সেরকম কোনো আর অসুবিধা হয় না। আমরা সেই বাড়ি ছেড়ে দিয়েছি, সেই কবরস্থানের পাশ থেকে জমিটা ছেড়ে দিয়েছি, দিয়ে আমরা আরও দূরে গিয়ে ঘর বানিয়ে সেখানে এখন থাকি। আমার ঘটনা এই অবধি। ঘটনাটা অনেক ভালো হয়েছে, ঘটনাটা কিন্তু অনেক ভয় লাগিয়েছে। আশা করছি তোমাদের ঘটনা ভালো লেগেছে। এই রকম ঘটনাই আমরা চাই। তোমরা যত পারবে ঘটনা পাঠাও, আমরা চেষ্টা করব সেই ঘটনাটাকে তোমাদের সামনে তুলে ধরার। তো দেখা হবে পরের একটি এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তোমাদের সাথে আছি শান্তনু, সাউন্ডে আছে মানুষ, অ্যান্ড গ্রাফিক্সে আছে মাসুম।